মুভির শুরুতে আমরা চেনিও নামের এই মেয়েটিকে দেখি। ঘুম থেকে উঠতেই সামনে তার মাকে রাগে মুখে সে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মা রেগে গিয়ে বলে যে চেনিও নাকি টাকা লুকিয়ে রেখেছে, অথচ তার বাবার কারণে তারা এখন ঋণের জালে ডুবে আছে, তাদের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। চেনিওর মা তাকে একটা সুইমিং প্রতিযোগিতার কথা বলে, যেখানে জিততে পারলে $5,000 পুরস্কার পাওয়া যাবে। এই কথা শুনে চেনিও তৈরি হয়ে সমুদ্র সৈকতের দিকে রওনা দেয়। যাওয়ার পথে সে একটা দোকানের বাইরে পুরনো পিয়ানোর উপর সোল্ড আউট বোর্ড ঝোলানো দেখে। সে দোকানের মালিক সোলানকে জোর দিয়ে বলে, আজকের রেস আমিই জিতবো, আর পিয়ানোটা আমিই কিনবো, এটা অন্য কাউকে দেবেন না। অন্যদিকে রেস শুরু হওয়া ঠিক আগ মুহূর্তে চেনিও সেখানে পৌঁছায়। বাঁশি বাজার সাথে সাথে সব প্রতিযোগী পানিতে ঝাঁপিয়ে পড়ে। চেনিও খুব দ্রুত সাঁতরে গিয়ে ফ্ল্যাগটা ধরে ফেলে। ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের মেল লিড জুন হাওয়ের। সে একটা স্পিড বোট করে আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার বোটটা একটা পাথরের সাথে ধাক্কা খায় আর সে পানিতে ডুবে যেতে থাকে। চেনিও রেস ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে এগিয়ে যায় আর ডাঙায় তুলে তাকে সিপিআর দেয়। জ্ঞান ফেরার সাথে সাথেই জুনহাও তাকে বলে যে আমার মুখে এটা কিসের গন্ধ। চেনিও রেগে গিয়ে বলে, ধন্যবাদ দেওয়ার বদলে এসব বলছেন আমাকে। সে আরো আক্ষেপ করে বলে যে জুনহাও তার ফার্স্ট কিস কেড়ে নিয়েছে। জুনহাও হেসে জবাব দেয়, কেস আর সিপিআর কি এক হলো? এরপর চেনিও তার কাছে টাকার দাবি করে। সে জুনহাওকে বলে যে রেসের জন্য $5,000, সিপিআর এর জন্য $1,000 আর তার কাছ থেকে ফার্স্ট কিস কেড়ে নেওয়ার জন্য $2,000, মোট $8,000 তাকে দিতে হবে। কিন্তু জুনহাওয়ের কাছে তখন এত টাকা ছিল না আর তার ফোনটাও ভেঙে গেছে। তাই জুনহাও বলে যে আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না। এই কথা শুনে চেনিও নিরুপায় হয়ে তাকে তার বাড়িতে নিয়ে যায় আর সেখানে তাকে পরার কাপড় দেয় আর তার ফোন নম্বর লিখে রাখে। সে সেখানে তাকে কাপড় দেওয়ার জন্য আরো $500 বিল রেখে রাখে। পরে যখন জুনহাওয়ের অ্যাসিস্ট্যান্ট দা ওয়াই তাকে নিতে আসে, সে প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু জুনহাও হাতের ইশারায় নিজের পরিচয় দিতেই দা ওয়াই ভয়ে কুঁকড়ে যায়। পরদিন একটা মিটিং চলাকালীন সময়ে চেনিও জুনহাওকে কল করে, কিন্তু দা ওয়াই কলটা ধরে সেটা রং নাম্বার বলে কেটে দেয়। চেনিও তখন বুঝে যায় যে সে তাকে ঠকিয়েছে আর তাকে ভুল নম্বর দিয়ে গেছে। অন্যদিকে মিস্টার তাং নামের একজন লোক আত্মহত্যা করার চেষ্টা করছিল, কিন্তু জুনহাও সেটা দেখে ফেলে আর তাকে বাঁচাতে গিয়ে নিজের হাত কেটে ফেলে। চ্যানিও তাদেরকে দেখে সেখানে পৌঁছে মিস্টার তাংকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন চ্যানিও যখন পানির বোতল দিতে দোকানে যায়, তখন সে দেখে যে এক বড়লোকের ছেলে তাও সে পিয়ানোটা বাজাচ্ছে। চ্যানিও তাকে গিয়ে সোজাসুজি মানা করে দেয় আর বলে যে এই পিয়ানোটা একদম কিনবে না, এটা আমার। চ্যানিও আরো বলে, এই পিয়ানোটা আমার মায়ের শেষ স্মৃতি, তাই এটা আমি বিক্রি করতে চাই না, তাই আমি চাই এটা অন্য কারো কাছে না যাক, এটা আমি কিনতে চাই। তাইও তাকে জানায় যে সে একজন পর্যটক আর মিস্টার ট্যাং এর হোটেলে উঠেছে। চ্যানিও তাকে নিজের কার্ড দিয়ে দেয়। অন্যদিকে জুনহাও তার বাগদত্তা ইউনের জন্য একটি বিশেষ আংটি কেনে। তাদের বংশে একটি রীতি ছিল, তারা তাদের ভালোবাসার মানুষের জন্য নিজের চোখের আন্দাজে একটি আংটি কিনবে, আর সেটা যদি তার হাতে ভালোভাবে ফিট হয়ে যায় তবে সেই তার সত্যিকারের প্রিয় মানুষ, আর যদি না হয় তাহলে সেটা অন্য কারো। সমুদ্র সৈকতে একটি হট এয়ার বেলুনে সে ইউনিকে প্রপোজ করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার আংটিটি নিচে সমুদ্রে পড়ে যায় আর বেলুনটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চ্যানিও খবর পায় যে দুজন কাস্টমার বিপদে পড়েছে। সে দৌড়ে সেখানে যায়, কিন্তু তার আগে জুনহাও আর ইউনি নিরাপদে ল্যান্ড করে। ইউন এই প্রপোজাল গ্রহণ করে। চ্যানিও যখন সৈকতে পৌঁছায়, সে মাটিতে পড়ে থাকা সে আংটিটি খুঁজে পায়। সে আংটিটি আঙুলে পড়তেই দেখে যে ওটা একদম তার পারফেক্ট হয়ে ফিট হয়ে গেছে। ঠিক তখনই চ্যানিওর সামনে এগিয়ে গিয়ে জুনহাওয়ের কলার ধরে চিৎকার করে বলে, আমার টাকা ফেরত দাও, তুমি আমাকে টাকা ফেরত দেওয়ার নামে মিথ্যে ফোন নাম্বার দিয়ে গেছো। জুনহাও তখন তাকে কথা দেয় যে আমি আজই তোমার সব টাকা ফিরিয়ে দেবো, কিন্তু চ্যানিওর সন্দেহ হয় যে আবারও সে তাকে ঠকাবে, কারণ আগের বাড়ি সে ভুল নাম্বার দিয়ে গেছে, এবারও সে সেই কাজ করতে পারে। সে তাকে থামিয়ে বলে, আমার পিয়ানো কেনার জন্য ওই টাকাটা এখনই আমার দরকার। তখনই জুনহাওয়ের ফোনে একটা কল আসে আর কথায় কথায় বেরিয়ে আসে যে যে বেলুনটিতে সে ছিল সেটি চ্যানিওরই কোম্পানির ছিল। এটি শুনে জুনহাও রেগে যায় আর পুলিশ ডাকার চেষ্টা করে, কিন্তু চেনিও তাকে শান্ত করে থামিয়ে দেয়। হঠাৎ জুনহাওয়ের নজর যায় চেনিওর আঙুলে থাকা সে আংটিটির দিকে। এটি দেখে তো সে একদম অবাক হয়ে যায়, কারণ এই আংটিটা তো সে তার হবু বউয়ের জন্য কিনেছিল। সে তাকে জিজ্ঞেস করে যে এটা তুমি কোথায় পেয়েছো? চ্যানিও সরাসরি বলে দেয় যে এটা তো আমারই আংটি। এমনিতে নানা ঝামেলায় বিরক্ত জুনহাও আংটিটা সেখানে ফেলে রেখেই চলে যায়। এরপর চ্যানিও তার মায়ের পিয়ানোটা নিতে দোকানে যায়, কিন্তু মালিক সেলিন জানায় যে টাকা দিতে দেরি হওয়ায় পিয়ানোটি সে অন্য একজনকে বিক্রি করে দিয়েছে। এই কথা শুনে চেনিও কাঁদতে কাঁদতে তার জমানো সব টাকা বের করে দেয়, কিন্তু সেখানে সব টাকা মিলেও সেই পিয়ানোর দাম হচ্ছিল না। বাইরে তখন ভিড়ের কারণে প্রচন্ড জ্যাম হয়ে যায় আর সেই জ্যামে ফেসেছিল জুনহাওয়ের গাড়িও। সে জানালার কাজ দিয়ে দেখে যে চেনিও তার প্রিয় পিয়ানোটা হাতছাড়া হওয়ার কারণে অঝরে কাঁদছে। ঠিক তখনই সোলেন পিয়ানোটা ফিরিয়ে নিয়ে আসে আর তাকে জানায় যে এক ধনী ব্যক্তি চ্যানিওর জন্য ওটা কিনে দিয়েছে। চ্যানিও ভাবে যে বোধহয় তাইও তাকে ইমপ্রেস করার জন্য এটা করেছে। সে সেজেগুজে হোটেলে পৌঁছালো। তাইও তখন সৈকতে ছিল। সেখানে নানা ভুল বোঝাবুঝির পর তাইও তাকে ডলফিন আইল্যান্ডে যাওয়ার কথা বলে আর চ্যানিও তাকে সেখানকার সাদা ডলফিনের গল্প শোনায়। অন্যদিকে জুনহাও নিজের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। পরদিন সকালে মিস্টার ট্যাং ভাবে যে জুনহাও যদি গায়েব হয়ে যায় তবে তার হোটেলের উপর আইনি ব্যবস্থা বন্ধ হবে। বিয়ের দিন সে জুনহাওয়ের গাড়ির পিছু নেয় আর মাঝ রাস্তায় প্রায় ধাক্কাই মেরে দেয়। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের হাত থেকে বাঁচতে গিয়ে জুনহাওয়ের গাড়ি সোজা সমুদ্রের পানিতে পড়ে যায়। এদিকে বিয়ের হলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করলো
শেষ পর্যন্ত খবর আসে যে জুনহাওয়ের গাড়ি নিখোঁজ হয়ে গেছে আর পুলিশ তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে সমুদ্রের অন্য পারে জুনহাও অজ্ঞান অবস্থায় পড়েছিল। জ্ঞান ফেরার পর সে টলমল পায়ে রাস্তার দিকে এগিয়ে আসে আর হঠাৎই চেনিওর গাড়ির সামনে পড়ে যায়। সবাই খুব ঘাবড়ে যায় আর দ্রুত তাকে গাড়িতে তুলে নেয়। ঠিক তখনই পুলিশ আসায় তারা তিনজনে মিলে তড়িঘড়ি করে মিথ্যে কথা বলতে শুরু করে। শেষ পর্যন্ত চেনিও আর তার মাতাকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু যখন জুনহাও পুরোপুরি জ্ঞান ফিরে পায় তখন দেখা যায় সে তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। সে নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। আর এটা শুনে চেনিও, তার মা আর বাড়ির সবাই দারুণ খুশি হয়, কারণ তাদের কোম্পানির মাধ্যমে তাদের দুর্ঘটনা হওয়ার জন্য সে যে টাকা দাবি করেছিল সেই টাকাটা এখন আর তাকে ফেরত দিতে হবে না। তারা তাকে নতুন জামা কাপড় দেয় আর নিজেদের বাড়িতেই রেখে দেয়। জুনহাও চেনিওর হাতে ওই আংটিটা দেখে বলে, এটা আমার খুব চেনা চেনা লাগছে। চেনিওর সাথে সাথে মিথ্যে বলে দেয় যে এটা তারই আংটি। জুনহাও যখন চেনিওর কাছে নিজের সম্পর্কে জানতে চায় তখন চেনিও তাকে সমুদ্র সৈকতের সেই সব কথা বলে আর তাকে একটা বিরাট মিথ্যাবাদী হিসেবে তুলে ধরে। সে বলে যে জুনহাও তার পাওনা টাকা না দিয়ে ভুল নম্বর লিখে পালিয়েছিল। জুনহাও যখন কাগজে লেখা নিজের হাতে লেখা দেখে তখন সে বিশ্বাস করে নেয় যে সে সত্যি হয়তো এমন খারাপ লোক ছিল। কাগজে তাংহাও নামটা দেখে সে ধরে নেয় যে এটাই তার আসল নাম। সে যখন পুলিশের কাছে যাওয়ার কথা বলে চেনিও তাকে ভয় দেখিয়ে বলে যে পুলিশ তাকে মিথ্যেবাদী হিসেবে ধরে নিয়ে যাবে আর তাকে সারা জীবনের জন্য জেলেই পড়ে রাখবে। শেষ পর্যন্ত তাকে দোকানের স্টোর রুমে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়। অন্যদিকে পুলিশ জুনহাওয়ের কিছু জিনিসপত্র তার বাগদত্তা ইউনুর কাছে পৌঁছে দিলেও তার কোনো হদিশ দিতে পারে না। পরদিন সকালে জুনহাওয়ের কিছুই মনে ছিল না, কিন্তু সে স্টোর রুমের সব জিনিস এত সুন্দর করে গুছিয়ে রাখে যে সেটি দেখে সবাই অবাক হয়ে যায়। ঋণের টাকা শোধ করার জন্য সে বাড়ির সব কাজ করতে শুরু করে আর চ্যানিও তাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নেয়। এমন সময় তাইও সেখানে আসে আর চ্যানিওকে ডলফিন আইল্যান্ডে যাওয়ার প্রস্তাব দেয়। চ্যানিও এতে রাজি হয়ে যায় আর সে তৈরি হতে থাকে। জুনহাও তখন তাকে দেখে বলে ওঠে যে তোমাকে মেকআপ ছাড়াও কিন্তু খুব সুন্দর লাগে। এরপর তাইও আর চ্যানিও বেরিয়ে পড়ে। দ্বীপে যাওয়ার পথে তাদের নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে আর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাদের দুজনকে নিজেদের হাতে বৈঠা বাইতে হবে। এদিকে জুনহাও তার মায়ের কথা শুনে এই দ্বীপের দিকে রওনা দেয়। অন্যদিকে কোম্পানিতে জুনহাওয়ের অনুপস্থিতিতে তার পদের জন্য নতুন কাউকে নির্বাচনের তোড়জোড় শুরু হয়। পথের মাঝে এক দাদিমা চ্যানিওকে বলে যে ছেলের সাথে সে এখন দেখা করেছে সেই তার ভবিষ্যৎ জীবন সঙ্গী। চ্যানিও সেই দাদিমার কথায় ভাববে যে দাদিমা হয়তো তাইর কথাই বলছে, কিন্তু আসলে দাদিমা জুনহাওকে ইঙ্গিত করেই কথাটা বলেছে। ফেরার পথে চ্যানিও একটা গর্তে পড়ে যায় আর তাকে বাঁচাতে গিয়ে জুনহাও সেখানে পড়ে যায় আর এতে জুনহাওয়ের পা মচকে যায়। সেখানে ফোনের কোনো নেটওয়ার্কও ছিল না, তাই চ্যানিও ভয় পেয়ে কাঁদতে কাঁদতে নিজের সব কষ্টের কথা বলতে থাকে। তাকে সান্ত্বনা করতে জুনহাও তাকে জড়িয়ে ধরে। পুরো রাতটা তাদের ওই গর্তেই কাটে। সকালে যখন তারা গর্ত থেকে বেরিয়ে আসে তখন তারা সামনের সমুদ্রের এক অপূর্ব দৃশ্য আর ডলফিন দেখতে পায়। ঠিক তখনই তাই তাদের খুঁজে পায় আর সেখান থেকে উদ্ধার করে। জুনহাও নিজের হাতে চ্যানিওর জন্য একটি কাঠের হুইল চেয়ার তৈরি করে দেয়, কিন্তু তাইও তার আগে অন্য একটি হুইল চেয়ার নিয়ে এসে চ্যানিওকে নিয়ে চলে যায়, যা দেখে জুনহাও মনে মনে বেশ হিংসে করতে থাকে। জুনহাও নিজ হাতে কাঠের একটি ডলফিন তৈরি করে। চিনিও সেটা দেখে বলে এটা তাইওকে দেখাও, কিন্তু জুনহাও আবেগীস্বরে বলে যে সেই ডলফিনটি শুধু চেনিওর সাথেই দেখতে চায়। চেনিও হেসে বলে ঠিক আছে, আমি একটু সুস্থ হয়ে নিই, তারপর আমরা তিনজন একসাথে ঘুরতে যাব। এদিকে চ্যানিওর মা জুনহাওকে কাজ করতে ইন্দোনেশিয়া পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে। এই কথা শুনে চেনি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো, তার মা নাছোড় বান্দা। জুনহাও নিজেও যেতে চায়নি, কিন্তু ঋণের টাকা শোধ করার চাপে সে তাদের কথায় রাজি হয়। যাওয়ার আগে সে চেনিওকে একবার খুঁজতে চেষ্টা করে, কিন্তু তাকে না পেয়ে সে ভীষণ মনে রওনা দেয়। জুনহাও চলে যাওয়ার পর চেনিও বাড়িতে ফিরে টিভিতে খবর দেখতে থাকে যে ইন্দোনেশিয়ায় চাকরির নাম করে মানুষদের পাচার করা হচ্ছে। এই খবর শুনে সে আঁতকে ওঠে আর সে সাথে সাথে নিজের পায়ের চোটের কথা ভুলে গিয়ে জুনহাওয়ের পেছনে দৌড়াতে থাকে। যখন সে ঘাটে পৌঁছায় তখন জুনহাও লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় উঠে পড়েছে আর নৌকাটি মাঝ নদীতে চলে যায়। চেনিও চিৎকার করে তাকে ডাকতে থাকে। নৌকা ফিরে আসার উপায় না দেখে জুনহাও হুট করে পানিতে ঝাঁপ দেয় আর তাকে বাঁচাতে চ্যানিও পানিতে ঝাঁপ দেয়। এরপর ডাঙায় তুলে চ্যানিও আবার জুনহাওকে সিপিআর দিয়ে জ্ঞান ফেরায়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জুনহাও হুট করে চ্যানিওকে কিস করে ফেলে আর কথা দেয় যে সে তাকে ছেড়ে আর কোথাও যাবে না। পরের সিনে চ্যানিওর মা নিজের ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর জুনহাও আর চ্যানিওর মধ্যে কিছু মিষ্টি ও রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। অন্যদিকে হোটেলের মালিকানা নিয়ে মিস্টার ট্যাং এর সাথে ঝামেলা বাড়তে থাকে। মিস্টার ট্যাং সত্যটা জানতে পেরে চ্যানিওকে সাহায্য করতে এগিয়ে আসে। জুনহাও ঠিক করে যে সে তার শৈশবের স্মৃতি জড়ানো এই হোটেলটি কিছুতেই বিক্রি হতে দেবে না। পরদিন সে হোটেলের পুরো স্টাফকে নিয়ে হোটেলের ভলি পাল্টে দেয় আর নতুন রূপ দেয়, যা দেখে চ্যানিও খুব খুশি হয়। এরই মধ্যে তাইর পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটে যায়, যা তাকে মানসিক ভাবে ভেঙে দেয়। তার মনে হতে থাকে যে চ্যানিও এখন তার একমাত্র আপনজন। দেখা যায় যে জমি দখলকারীরা গ্রামবাসীদের লোভ দেখাতে আসে। তখন জুনহাও, চ্যানিও আর তাইও মিলে সাদা ডলফিনের অস্তিত্বের প্রমাণ খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়, যাতে ডলফিনের এলাকা হিসেবে এই জায়গাটি রক্ষা করা যায়। মিস্টার ঝাং হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ দেয়, কিন্তু মিস্টার ট্যাং সাহসের সাথে বুলডোজারের সামনে দাঁড়িয়ে সেটা আটকে দেয়। ওদিকে সমুদ্রের কিনার জুনহাও আর তাই পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ডলফিনের প্রমাণ পেয়ে যায়, কিন্তু ফেরার পথে হঠাৎ দড়ি ছিঁড়ে যাওয়ায় জুনহাও একটি গভীর গর্তে পড়ে যায় আর তার মাথায় প্রচন্ড চোট লাগে। এদিকে চ্যানিও
চ্যানিও প্রমাণ নিয়ে দ্রুত হোটেলে পৌঁছায় আর মিস্টার ঝাংকে আইনের ভয় দেখিয়ে সাফ জানিয়ে দেয় যে যদি একটি পাথর এখান থেকে সরানো হয় তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ যাচাই করার পর তা গ্রহণ করা হয় আর হোটেলটি বেজে যায়। এদিকে হাসপাতালে জুনহাওকে দেখে চ্যানিও ইমোশনাল হয়ে পড়ে আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই সিন দেখে তাও কিছুটা কষ্ট পায়। হোটেলে ফেরার পর সবাই তাদের সাহসের প্রশংসা করতে থাকে। ডাক্তার জানায় যে জুনহাওয়ের স্মৃতি যে কোনো সময় ফিরে আসতে পারে, কিন্তু সে হেসে বলে অতীতের চেয়ে আমার বর্তমানটা এখন বেশি গুরুত্বপূর্ণ। সাদা ডলফিনের অস্তিত্ব প্রমাণিত হওয়ায় মিস্টার ঝাং রাগে ফেটে পড়ে। এদিকে চ্যানিও স্যুপ রান্না করে আর জুনহাও সেটা এত তৃপ্তি করে খায় যে পুরো বাটিটাই শেষ করে ফেলে। হোটেলের প্রচারের জন্য জুনহাও একটি ফটোশুটের প্ল্যান করে। সবাই আশা করেছিল যে দাদা নামের একজন বিখ্যাত ব্লগার আসবে, কিন্তু আসলে সে আগে চুপচাপ এসে ছবি পোস্টার করে দিয়েছিল। গ্রামের এই হঠাৎ জনপ্রিয়তা দেখে সবাই খুব খুশি হয়। চ্যানিওর জন্মদিনে কেক কাটার সময় জুনহাও মনে মনে প্রার্থনা করে যেন সে তার প্রতিটি জন্মদিনে চ্যানিওর সাথেই কাটাতে পারে। পরের সিনে চ্যানিও জানতে পারে যে তাইও আসলে সেই বিখ্যাত ব্লগার দাদাও। সমুদ্রের পাড়ে হাঁটার সময় জুনহাও চ্যানিওকে কথা দেয় যে সে স্মৃতি ফিরে এলো সে তাকে কখনোই ছেড়ে যাবে না। এদিকে তাইওয়ার কোম্পানি থেকে সতর্ক বার্তা পায় যে চ্যানিও যখন গাড়ি নিয়ে হোটেলে যাচ্ছিল তার বান্ধবী তাকে নিয়ে মজা করে। তখন চ্যানিও গর্বের সাথে বলে যে এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি। এরপর সোলিন যখন জুনহাওয়ের প্রশংসা করে চ্যানিও চুপচাপ তাকে শুধু এক দৃশ্যে দেখতে থাকে। জুনহাও চলে যাওয়ার পর সেলিন মজা করে চ্যানিওকে জিজ্ঞেস করে যে তোমার কাজিন কি আমার প্রেমে পড়েছে, যা শুনে চ্যানিও রাগি চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন চ্যানিওর মা তাইওকে একটি পার্টিতে চ্যানিওর সাথে যেতে বলে, কিন্তু তাইও এতে মানা করে দেয়। তখন তার মা পরামর্শ দেয় যে জুনহাওকে সাথে নিয়ে যেতে। অন্যদিকে সোলিন জুনহাওকে তার একটি পুরনো ছবি দেখিয়ে বলে যে এটি একটি কোম্পানির জেনারেল ম্যানেজার। চ্যানিও জুনহাওকে মানানোর চেষ্টা করে বলে সে যদি পার্টিতে যায় তবে সে তার সাথে ডেটে যাবে। জুনহাও তাকে বোঝায় যে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। সেই রাতে চ্যানিওর ভাই জুনহাওকে তার পুরনো ডায়েরি পড়ে শোনায়। পরদিন চ্যানিও পার্টিতে পৌঁছালে তার বন্ধুরা তাকে নিয়ে উপহাস করতে থাকে। ঠিক তখনই জুনহাও সেখানে এন্ট্রি নেয় আর তাকে দেখে সবাই একদম অবাক হয়ে যায়। মাইক নামের একজন তাকে চেনার চেষ্টা করে আর সবার মনে হয় যে এটাই আসল জুনহাও। মাইক তাকে প্রশ্ন করে যে যদি তোমার বাগদত্তা ইউনি হয় তবে তুমি চ্যানিওর সাথে কেন আছো? জুনহাও তাকে উত্তর দেয় যে সত্যিকারের ভালোবাসা সবকিছু বিসর্জন দিতে জানে। পার্টিতে জুনহাও তাদের ভালোবাসার গল্প শোনায়, কিভাবে বোর্ড থেকে পড়ে যাওয়ার পর চ্যানিও তার জীবন বাঁচিয়েছিল। কিছুক্ষণ পর চ্যানিও তাকে জিজ্ঞেস করে যে কেন সে নিজেকে জুনহাও বলে পরিচয় দিয়েছে। সে উত্তর দেয় সে তাকে জানায় যে আমি তোমাকে ছোট করতে চাইনি, তাই তংহাও সেজে আসেনি। কেক খাওয়ার সময় চেনাহাওয়ের মুখে কেক লেগে দেখে জুনহাও তা পরিষ্কার করে দেয়। তাদের এই দৃশ্য দেখে তাই চুপচাপ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ফেরার পথে চ্যানিও তার একটি স্বপ্নের কথা বলে যেখানে একটি ব্যাংক কিস করার পর রাজপুত্র হয়ে গিয়েছিল। জুনহাও হেসে বলে তোমার এই স্বপ্নের একমাত্র চিকিৎসা হলো তোমার কিস। এরপর সে চ্যানিওকে একটি সাজানো বনে নিয়ে গিয়ে নাচ করে আর পরে তারা নাগরদোলায় চলে। সে বলে যদি এটা অভিনয় হয়ে থাকে তবে আমি সারা জীবনেই অভিনয় করে যেতে চাই। চ্যানিওর সেই আংটিটি যে জুনহাওয়ের সাথে যুক্ত তা এখান থেকে বোঝা যাচ্ছিল। জুনহাও তাকে কথা দেয় যে স্মৃতি ফিরে হলো সে তাকে কখনো ছেড়ে যাবে না। পরদিন সকালে দুজনে একসাথে কাজ করে আর চ্যানিও তার পাশেই ঘুমিয়ে পড়ে। মা তাদের এই অবস্থায় দেখে ফেলে। নাস্তার টেবিলে যখন তারা একে অপরকে খাইয়ে দিচ্ছিল তখন চ্যানিওর মা তাংকে স্টোর রুমে পাঠিয়ে দেয়। চ্যানিওর মনে সারাক্ষণ একটা ভয় কাজ করতে থাকে যে যদি তংহাওয়ের স্মৃতি ফিরে আসে তবে সে হয়তো তার পুরনো জীবনে ফিরে যাবে আর চ্যানিওকে একা ছেড়ে যাবে। তংহাও তাকে কথা দেয় যে সবকিছু সামলে নেবে। অন্যদিকে তাইও মিস্টার শোয়ের কাছে জুনহাও সম্পর্কে জানতে চায়। শো জানায় যে জুনহাও বিদেশে আছে। তখন তাইও ছবি দেখিয়ে বলে যে সে তংহাও নামে একটি গ্রামে থাকছে। শো এটা শুনে যেন আকাশ থেকে পড়ে। তংহাও আর চ্যানিও হোটেলে পৌঁছালে তখনই সেখানে মিস্টার শো পৌঁছে যায় আর তংহাওকে খুঁজতে থাকে, কিন্তু মিস্টার ট্যাং মিথ্যে বলে যে সে ছুটিতে আছে। শো সরাসরি চ্যানিওর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে যে তংহাও তাদের আত্মীয় কিনা। এই কথা শুনে তার মা ভয়ে ঘাবড়ে যায়। অবশেষে হোটেলে শো এর সাথে তংহাওয়ের দেখা হয় আর শো তাকে জুনহাও বলে ডাকে, কিন্তু তংহাও সবার সামনে এটাকে মজা বলে উড়িয়ে দেয় আর বলে যে সে পার্টিতে শুধু অভিনয় করেছিল। শো যখন তার পরিবার আর বাগদত্তা ইউনির কথা বলে তংহাও কিছুই চিনতে পারে না। শো তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে সাফ জানিয়ে দেয় যে আমি চ্যানিওকে ছেড়ে কোথাও যাব না। রেগে গিয়ে শো তাকে ঘুষি মারে। মিস্টার ট্যাং শোকে বোঝায় যে তংহাওয়ের স্মৃতি ফিরে আসতে সময় লাগবে। চ্যানিও যখন জানতে পারে যে তংহাওই আসলে সেই প্রভাবশালী জুনহাও তখন সে একেবারে স্তব্ধ হয়ে যায় আর নিজের অজান্তেই তার থেকে দূরে সরে যেতে থাকে। তংহাও তাকে বোঝানোর চেষ্টা করে যে তার কিছুই মনে নেই, সে শুধু চ্যানিওকেই চেনে আর তাকেই ভালোবাসে। চ্যানিও নিজেকে অপরাধী ভেবে কান্নায় ভেঙে পড়ে। যাওয়ার আগে তাইও দক্ষিণ আমেরিকায় চলে যাওয়ার কথা তাকে জানায় আর চ্যানিওকে বলে প্রয়োজন হলে আমাকে ডেকো। সে তংহাওকেও মনে করিয়ে দেয় যে সে যেন চ্যানিওকে সবসময় খুশি রাখে। এদিকে ইউনিও তংহাওকে তার পুরনো পরিচয় মনে করানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তংহাও শুধু এটুকুই বলে যে আমার একটাই গার্লফ্রেন্ড আর সে হলো চ্যানিও।
সবার সামনে ইউনি চ্যানিউর বিরুদ্ধে নানা অভিযোগ আনে। সে চ্যানিউকে চর মেরে বসে আর চিৎকার করে বলে যে জুনহাওয়ের অবর্তমানে তার কোম্পানি এখন ধ্বংসের মুখে। শো আর ইউনি মিলে জুনহাওয়ের মাকে জানায় যে সে বেঁচে আছে কিন্তু তার স্মৃতি হারিয়ে ফেলেছে। রাতে আকাশের তারা দেখতে দেখতে চ্যানিউ বিড়বিড় করে বলে, তোমাকে একদিন চলে যেতেই হবে, আমি জানতাম, কিন্তু আমি নিজেকে তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারিনি। পরদিন সকালে চ্যানিউ একদম পাল্টে যায়। সে বিচ্ছেদের সুরে বলে, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তংহাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। চ্যানিউ অনড় থাকে। তারা শেষবারের মতো পার্কে ডেটে যায়। সেখানে তারা দোলনায় বসে একে অপরকে কিস করে, ফটোগ্রাফার দিয়ে ছবি তোলে আর উইশ কার্ডের বিনিময় করে একে অপরকে ভালোবাসার কথা দেয়। তংহাও ইমোশনাল হয়ে বলে, আমার বয়স যখন 100 বছর হবে তখনও আজকের এই দিনটা আমার মনে থাকবে। চ্যানিউর মন ভেঙে চুরমার হয়ে যায় যখন সে জানতে পারে যে তার আঙুলের আংটিটা আসলে ইউনির জন্য ছিল। একটি ট্রাস গেম খেলার ছলে চ্যানিউ তাংইউর চোখে কাপড় বেঁধে তাকে তার আসল বাড়ি অর্থাৎ জুনহাওয়ের বিশাল প্রাসাদে নিয়ে যায়। সে তংহাওয়ের পকেটে একটি উইশ কার্ড গুজে দিয়ে তাকে একা ফেলে সেখান থেকে চলে যায়। তংহাও যখন চোখের বাঁধন খুলে সে দেখতে পায় যে সামনে তার আসল মা ইউনি আর শো দাঁড়িয়ে আছে। পকেটে থাকা কার্ডটিতে লেখা ছিল, তংহাও চিরদিনের জন্য চ্যানিউকে ছেড়ে চলে যাবে। সবাই তাকে সব মনে করানোর চেষ্টা করে কিন্তু সে কাউকে চিনতে না পেরে সেখান থেকে বেরিয়ে দৌড় দেয়। এদিকে চ্যানিউ গাড়ি চালাতে চালাতে অঝরে কাঁদছিল। ঠিক তখনই তার চোখের সামনে একটি গাড়ি তংহাওকে ধাক্কা দেয়। কিছু মুখোশধারী লোক তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে চ্যানিউ বাধা দেয় কিন্তু তারা তাকে মেরে অজ্ঞান করে দেয়। পরে শো এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপারেশনের পর তংহাওয়ের জ্ঞান ফেরায় কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, এবার সে শুধু তার অ্যাক্সিডেন্ট পর্যন্ত পুরনো স্মৃতিগুলো ফিরে পায়। গ্রাম আর চ্যানিউর সাথে কাটানো সমস্ত স্মৃতি তার মন থেকে মুছে যায়। চ্যানিউ তাকে দেখতে এলে জুনহাও তাকে চিনতেই পারে না। শো চ্যানিউকে বুঝিয়ে বলে যে তোমাকে ভালোবাসতো সে ছিল তংহাও, কিন্তু এখন সে আবার কঠোর জুনহাও হয়ে গেছে। ইউনি চ্যানিউকে টাকার চেক দিয়ে শাসিয়ে দেয় যে সে যেন আর কখনো জুনহাওয়ের সামনে না আসে। চ্যানিউ অপমানিত হয়ে এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন তাইও ফিরে আসে আর চ্যানিউকে সান্ত্বনা দিয়ে বলে যে তাকে শক্ত হতে হবে কারণ পরিস্থিতি এখন বদলে গেছে। তংহাও আর জুনহাও এখন দুজন আলাদা মানুষ, কিন্তু চ্যানিউ বিশ্বাস করে যে তংহাও আসলে জুনহাওয়ের একটি কোমল অংশ। রাতে তাইও যখন গল্প শোনায় চ্যানিউ ঘুমিয়ে পড়ে। তখন তার মা সুযোগ বুঝে বাইরে থেকে দরজা লক করে দেয়। যাওয়ার সময় তাইও চ্যানিউর কপালে আলতো করে চুমু খেয়ে চুপি চুপি বলে, আই লাভ ইউ। দরজা বন্ধ থাকায় তাইও আর বাইরে যেতে পারে না আর ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে চ্যানিউ ঘাবড়ে গেল। তাইও তাকে সব সত্যি বুঝিয়ে বলে। এদিকে সুলিন একটি চিঠি নিয়ে আসে। জুনহাও চ্যানিউকে তার কোম্পানিতে ঢেকে পাঠিয়েছে। সবাই বারণ করলেও চ্যানিউ বলে সে দেখা করবেই। কোম্পানিতে পৌঁছানোর পর বোর্ডের সামনে জানানো হয় যে জুনহাও তার স্মৃতি হারিয়ে ফেলেছে। চ্যানিউ তখন গ্রাম আর সেই সাদা ডলফিনের সব মিথ্যে কথা সবার সামনে তুলে ধরে কিন্তু জুনহাও তাকে উল্টো মিথ্যাবাদী বলে অপমান করে। পরিস্থিতির চাপে পড়ে চ্যানিউ সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর জুনহাও আবার জেনারেল ম্যানেজারের পদটা পেয়ে যায়। বাইরে বেরিয়ে জুনহাও তাকে জিজ্ঞেস করে যে আমাদের মধ্যে আসলে কি হয়েছিল। চ্যানিউ তখন সোজাসুজি বলে যে তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু জুনহাওয়ের এসব বিষয়ে কিছুই মনে ছিল না আর উল্টো সে তাকে ঠক বলে গালি দেয় আর তার নিজের পাওনা টাকা ফেরত চায়। চ্যানিউ কাঁদতে কাঁদতে সে $8,000 কথা বলে। তাও তাকে বাড়ি নিয়ে আসে আর নেশার ঘরে চ্যানিউ তংহাওকে গালি দিতে থাকে। অন্যদিকে এক্সপ্লোর দি ওয়ার্ল্ড টিম গ্রামে আসে আর সবাই মিলে তংহাওয়ের জন্য একটি বিদায় সংবর্ধনা ভিডিও তৈরি করে। জুনহাও গাড়িতে বসে সে ভিডিওটি দেখে ফেলে। সে হোটেলে গিয়ে সবাইকে প্রতারক আর মিথ্যাবাদী বলে গালি দেয় আর এক সপ্তাহের মধ্যে হোটেল খালি করার নির্দেশ দেয়। সবাই তাকে আটকানোর চেষ্টা করে। মাঝ রাস্তায় টায়ার পাংচার হওয়া নিয়ে ঝগড়া হয় কিন্তু জনিও নিজের সিদ্ধান্তে অনড় থাকে। শেষ পর্যন্ত কোম্পানির টিম এসে হোটেলটি সিল করে দেয়। মিস্টার ট্যাংকে নিয়ে চেনিও আর তাইও বাড়ি ফেরে আর সবাই মিলে নতুন প্ল্যান করে। তাইও $5 মিলিয়ন বিনিয়োগ করার প্রস্তাব দেয়। এর মাঝে জুনহাও ভুলবশত কিডন্যাপের কথা শুনে ফেলে আর সন্দেহের বশে হোটেলে পৌঁছায়। সেখানে সবাইকে দিব্যি খেলাধুলা করতে দেখে সে রেগে যায়। তবে শেষমেশ 1 মাসের সময় দিয়ে সে সেখান থেকে চলে যায়। চ্যানিউ তাকে ইভেন্টের কার্ড দিতে কোল্ড স্টোরেজে যায় কিন্তু দুর্ভাগ্যবশত দরজা লক হয়ে যায়। চ্যানিউ প্রচন্ড ভয় পেয়ে গেলে জুনহাও তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। হাড় কাঁপানো ঠান্ডায় তারা একে অপরকে নিজেদের কোট দেয়। জুনহাওয়ের কিছু আচরণ দেখে চ্যানিউ হাসতে শুরু করে আর জুনহাও একটা ব্যাঙের মতো লাফাতে থাকে। সে জানায় যে হোটেলটি 3 মাস ধরে লোকসানে চলছে আর এর জন্য সে সারপ্রাইজ ভিজিটে এসেছে। চ্যানিউ তাকে ইনভিটেশন কার্ডটি দিয়ে দেয়। অন্যদিকে তাইও সন্দেহ করে যে চ্যানিউ কোনো বিপদে পড়েছে। ফ্রিজারের ভেতর চ্যানিউ আর জুনহাওয়ের অবস্থা তখন শোচনীয় ছিল। ঠিক সময় তাইও ইউনি আর শো সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে। বাড়ি ফিরে চ্যানিউ খুশি হয় এই ভেবে যে সে কার্ডটি দিতে পেরেছে। পরদিন থেকে হোটেলে বুকিং এর যাওয়ার আসে। পুরো স্টাফ মিলে অতিথিদের স্বাগত জানায়। নামি ব্লগার প্রিন্সেস নূর সেখানে এসে লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়। তখন দা ওয়ে জানায় যে জুনহাও তার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। খবরটা শুনে চ্যানিউ বিষণ্ণ হয়ে পড়ে।
ওদিকে জুনহাও আর ইউনি বিয়ের পোশাক ট্রায়াল দিচ্ছিল। রাতে জুনহাও উল্কা বৃষ্টি দেখতে হোটেলে আসে, কিন্তু হোটেল ভেঙে ফেলার কথা শুনে চ্যানুয়ের মা রেগে গিয়ে তার গায়ে পানি ছুড়ে মারে। জুনহাও কাপড় বদলে আসার পর চ্যানিও তাকে আগের মতো তংহাও হয়ে যেতে বলে আর তাকে জড়িয়ে ধরে। এই সিন দেখে ইউনি আর শো থমকে যায়। জুনহাও সপাটে জানিয়ে দেয় যে আমি তংহাও নই আর সেখান থেকে চলে যায়। বাড়িতে ইউনি তাকে নিয়ে ঝগড়া করে আর মিসেস শো চ্যানিওর থেকে দূরে থাকার কড়া নির্দেশ দেয়, কিন্তু জুনহাও বারবার চ্যানিওর কথা মনে করতে থাকে আর চ্যানিও সে পূর্ণ স্মৃতিতেই ডুবে থাকে। অফিসের শো তাকে বোঝায় যে ইউনির দিকে খেয়াল রাখতে, নয়তো অন্য কেউ তাকে কেড়ে নেবে। জুনহাও দা ওয়ের কাছে থেকে শিখতে চেষ্টা করে যে কিভাবে মেয়েদের ইমপ্রেস করতে হয়, যেমন উপহার দেওয়া, সময় কাটানো আর সবসময় পাশে থাকা। একদিন এক রেস্টুরেন্টে তাইও আর চেনিও খেতে বসেছে। ঠিক তখনই সেখানে জুনহাও আর ইউনি এসে হাজির হয়। পরিবেশটা বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। তাইও চ্যানিওকে বোঝায় যে এবার তংহাওকে ভুলে সামনে এগিয়ে যাও, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু চ্যানিও এখনো মানসিকভাবে প্রস্তুত নয়। অন্যদিকে জুনহাও ইউনিকে একটি নেকলেস উপহার দিয়ে ডেট ফিক্সড করে, যা দেখে চ্যানিওর মন ভেঙে যায়। পরদিন চ্যানিও তাইওর সাথে জুনহাওয়ের কোম্পানিতে জয়েন করে। মিটিং এর কিছুই সে বুঝতে পারছিল না, উল্টো ভুল করে ইউনির ল্যাপটপের উপর কফি ফেলে দেয় সে। এটা দেখে জুনহাও অনেক রেগে যায় আর তাকে কড়া শাসন করে। ইউনি ক্ষমা চেয়ে চ্যানিওকে স্পেশাল ট্রেনিং দেওয়ার অফার দিল। আডা নামের একজন তাকে অফিসের ক্লিনার বানিয়ে দেয়। অফিস পরিষ্কার করার সময় চ্যানিও ভুল করে শাওয়ার চালিয়ে দিলে সবকিছু ভিজে একেবারে একাকার হয়ে যায়। জুনহাও তাকে শুকনো কাপড় দেয়, কিন্তু ইউনির আসার শব্দ পেয়ে চ্যানিও লুকিয়ে পড়ে। ইউনি চলে গেলে চ্যানিও মজা করে জুনহাওয়ের চেয়ারে বসে তাকে নকল করতে থাকে। পরদিন অফিস পরিষ্কার করার সময় চ্যানিও ভুল করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল ডাস্টবিনে ফেলে দেয়। এর জন্য আডা তাকে চাকরি থেকে বের করে দিতে চাইলো, তাইও তাকে বাঁচিয়ে নেয়। পরে চ্যানিও আর তাইও জানতে পারে যে জো নামের একজন কোম্পানির গোপন তথ্য পাচার করছে। চ্যানিও কৌশলে জোয়ের ফোন চুরি করে তাইওকে দেয় আর আসল ডকুমেন্ট বদলে দিয়ে কোম্পানির বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে। জুনহাও সব নিজের চোখে দেখে আর জোকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চ্যানিও আবার কাজে ফিরে আসে, কিন্তু জুনহাও তাকে সতর্ক করে দেয় যেন সে তার কেভিনের ধারে কাছেও না আসে। সেদিন সন্ধ্যায় তাইও আর চ্যানিওর পরিবার এই সাফল্য উদযাপন করে। পরদিন ইউনি চ্যানিওকে তার নিজের হোটেলে কাজ করার আমন্ত্রণ জানায় আর চ্যানিও শেখার জন্য রাজি হয়ে যায়। এদিকে জুনহাও নিজের অজান্তে অফিসে চ্যানিওর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সানওয়েল হোটেলে চ্যানিওকে ম্যানেজার খুব বিরক্ত করতে শুরু করে। রিপোর্টার সে তার সাথে অভদ্রতা করলে চ্যানিও তাকে কষিয়ে এক চড় মারে। জুনহাও প্রথমে চ্যানিওকে ক্ষমা চাইতে বলল, পরে নিজেই রিপোর্টার শেকে ধরে মাটিতে আছড়ে ফেলে আর তাকে পেটাতে শুরু করে। সে গর্জে উঠে বলে, এটা আমাদের এমপ্লয়িকে হেনস্থা করার শাস্তি। পরের সিনে দেখা যায় সে রিপোর্টার প্রেসে ঘোষণা করে দেয় যে জুনহাও এর নামে কেস করবে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মিটিং এ সবাই জুনহাওকে ক্ষমা চাইতে বললেও সে সব জানিয়ে দেয় যে সে কোনো ভুল করেনি, বরং সে ভালো কাজ আর সঠিক কাজটাই করেছে। হোটেল ইন্সপেকশনের সময় চ্যানিও সেই ঘটনার ভিডিওটি সামনে নিয়ে আসে আর জুনহাও প্রেস কনফারেন্স করে নিজের নির্দোষিতা প্রমাণ করে দেয়। রাতে তারা দুজনে একসাথে ড্রিঙ্ক করে। নেশার ঘরে চ্যানিও জুনহাওকে ভুল করে তংহাও বলে ডেকে ফেলে, যা শুনে জুনহাও একদম থমকে যায়। একটি বার্থডে পার্টিতে চ্যানিওকে কাজের জন্য ডাকা হয়, কিন্তু সেখানে তার মায়ের উপর চুরির অপবাদ দেওয়া হয়। জুনহাও ঢাল হয়ে দাঁড়িয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু যখন মিডিয়াতে চ্যানিও আর জুনহাওয়ের ছবি ফাঁস হয়ে যায় তখন ইউনি আর শো আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সবার সামনে চ্যানিও ঘোষণা করে যে জুনহাওয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। জুনহাও তাকে থামাতে চাইলো। চ্যানিও বলে, আমাদের দুজনের জগৎ আলাদা, তাই আমাদের আলাদা থাকাই ভালো হবে। তাইও তখন চ্যানিওকে নিয়ে গ্রাম ছেড়ে বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু যাওয়ার আগে জুনহাও চ্যানিওকে শেষবারের মতো সেই পার্কে নিয়ে যায় যেখানে সে তংহাওয়ের সাথে গিয়েছিল। সেখানে সে তাকে বিদায় জানায়। চ্যানিও যাওয়ার জন্য তৈরি হলো। তংহাওয়ের ডায়েরি পড়ার পর তার মন আবার ডুকরে কেঁদে ওঠে। ওদিকে জুনহাও নিজে নেওয়ার সিদ্ধান্ত অনুতপ্ত হতে থাকে। পরদিন তাইও আর চ্যানিও যখন বিদেশে যাওয়ার জন্য রওনা দেয়, গ্রামের সবাই তাদের বিদায় জানাতে আসে। অন্যদিকে জুনহাওয়ের বিয়ের আসর বসেছে, যেখানে তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে এটাই সঠিক সিদ্ধান্ত। গাড়িতে তাইও তাদের ভবিষ্যৎ সফরের গল্প করলো। চেনিওর মন পড়েছিল অন্য কোথাও। তাইও তার বিষণ্ণতার কারণ জানতে চাইলে চেনিও বলে, নিজের দেশ ছাড়ার সিদ্ধান্তটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। এটা শুনে তাইও গাড়ি ঘুরিয়ে নেয় আর বলে, আমি তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে তোমার মন পড়ে আছে। বিয়ের আসরে ইউনি বিয়ের জন্য হ্যাঁ বললেও জুনহাও একদম চুপ করে থাকে। ঠিক তখনই চেনিও আর তাইও সেখানে পৌঁছায়। ইউনি এটা দেখে ভীষণ রেগে যায়। হঠাৎ একটি ভারী ফ্রেম জুনহাওয়ের উপর পড়তে গেলে চেনিও তাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়। এরপর আরেকটি ফ্রেম পড়তে থাকলে জুনহাও ঢাল হয়ে চেনিওকে রক্ষা করে আর এতে সে নিজেও আঘাত পায়। এই সিন দেখে ইউনি কান্নায় ভেঙে পড়ে আর সেখান থেকে চলে যায়। জুনহাওকে হাসপাতালে ভর্তি করা হয়। শো ইউনিকে খুঁজতে গিয়ে দেখে যে সে নিখোঁজ। হাসপাতালে জুনহাও চেনিওকে বলে, নিজেকে এভাবে বিপদে ফেলো না। তাদের এই গভীর টান দেখে তাইও ভেতর থেকে ভেঙে পড়ে। পরে তাইও আর চেনিও সামনাসামনি হলে চেনিও পরিষ্কার তাকে জানিয়ে দেয় যে সে তার সাথে যেতে পারবে না। তাইও হাসি মুখে তাকে ক্ষমা করে দেয় আর বলে, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। রাস্তায় ভবঘুরের মতো ঘুরতে থাকা ইউনিকে কিছু লোক হেনস্থা করতে গেলে একজন গায়িকা তাকে বাঁচিয়ে নিজের গাড়িতে নিয়ে যায়। শো জুনহাওকে দোষারোপ করে যে সে ইউনির মন ভেঙেছে আর জুনহাও নিজের ভুল স্বীকার করে নেয়। এরপর চেনিও জুনহাও আর তার মাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। জুনহাও বলে, তুমি আমার গুড লাক। দুজনে আবার কাছাকাছি আসে। ইউনি যখন দেখে যে
যে তার নিজের বাড়ি সিল করে দেওয়া হয়েছে সেটি দেখে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে সিদ্ধান্ত নেয় যে সে সব পুরনো তিক্ততা ভুলে আবার সামনে এগিয়ে যাবে। অন্যদিকে জুনহাও কাজের সন্ধান করলো, বারবার ব্যর্থ হচ্ছিল। তখন চ্যানিউ তাকে সাহস দিয়ে বলে যে তংহাও শূন্য থেকে শুরু করেছিল। দ্রুতই জুনহাও হোটেলে চ্যানিউর সাথে কাজ করতে শুরু করে। ইউনো তার সাইকিয়াট্রি সেশনের মাধ্যমে নিজের শৈশবের ট্রমা কাটিয়ে উঠতে শুরু করে। মিস্টার ট্যাং যখন জুনহাও আর চ্যানিউকে একসাথে দেখে সে তাদের সম্পর্ক মেনে নেয়। তখনই তাইও একজন হ্যাকারের মাধ্যমে খবর পায় যে শো কোম্পানির সব শেয়ার বিক্রি করে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। জুনহাও আর তার টিম শোকে আটকানোর জন্য একটি ক্লাবে পৌঁছায়। সেখানে গার্ডদের সাথে তুমুল লড়াই হয়। এক পর্যায়ে শোয়ের উপর বন্দুক তাক করে কাগজ সই করিয়ে নেওয়া হয়। এর মাঝে চ্যানিউ পিৎজা ডেলিভারি গার্ল সেজে ভেতরে ঢুকে আর বন্দুকটি ফেলে দেয়। দস্তাদস্তিতে একজন গার্ডের আঘাতে চ্যানিউ অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আর সবাই নিরাপদ হয়। জ্ঞান ফেরার পর চ্যানিউ সবাইকে চিনতে পারলো। আশ্চর্যজনক ভাবে সে জুনহাওকেই চিনতে পারে না। জুনহাও এতে একদম ভেঙে পড়ে। এরপর তাইও তাকে পিয়ানো বাজানো শেখায় আর বিদায় নেওয়ার আগে জুনহাওয়ের কাছ থেকে কথা নেয় যে সে যেন সবসময় চ্যানিউর খেয়াল রাখে। ধীরে ধীরে চ্যানিউর স্মৃতি ফিরতে শুরু করে আর জুনহাও তাকে নতুন করে প্রেমে ফেলে। আর এর 6 মাস পর তাদের বিয়ের দিন আসে। দা ওয়ে ভুল করে বিয়ের আংটি আনতে ভুলে যায়, কিন্তু চ্যানিউ তার পায়ের কাছে সে আংটিটি খুঁজে পায় যা সে একদিন সমুদ্রে ফেলে দিয়েছিল। জুনহাও তাকে আংটিটি পরিয়ে দেয়। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর এই সিনের মাধ্যমেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে ড্রামাটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।